আমার শাশুড়ি রহিমা বেগম আমার ৯ মাসে ভারী গর্ভের দিকে তাকিয়ে আমার স্বামীকে বললেন, ঘরের দুটো দরজায় তালা বন্ধ করে দাও, ওকে একাই সন্তান প্রসব করতে দাও। তারপর তিনি নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন একটা বিলাসবহুল ভ্রমণের জন্য, যার প্রতিটি খরচে আমি বহন করেছিলাম। 7 দিন পরে তারা ফিরে এলো, রোদে পুরা উজ্জ্বল মুখ, ঠোঁটে হাসি আর কেনাকাটায় ভরা ভারী ভারী সুটকেস টেনে। কিন্তু ঘরের দরজার সামনে এসে তারা বুঝলো যে তারা এমন এক সীমা অতিক্রম করেছে যেটি আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। ভয়েস অ্যান্ড ভিডিও জান্নাত স্টোরি। প্রথম প্রসব বেদনার ঢেউটি এতটাই তীব্র ছিল যে আমি বসার ঘরের সোফায় কুকড়ে পড়ে গেলাম। ঠিক তখনই রহিমা বেগম সুন্দর করে সেজে গুজে তার ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে। তারপর আমাকে দেখে তিনি শীতল কণ্ঠে বললেন, এসব ছোটখাটো নাটক দিয়ে আমাদের ভ্রমণ নষ্ট করো না। একবার তিনি আমার দিকে ফিরেও তাকালেন না। আমার নাম রূপালী, আমি তখন 9 মাসের গর্ভবতী। আর যে বিলাসবহুল ভ্রমণে সেদিন সকালে আমার স্বামী মিস্টার ইয়াসিন, তার মা রহিমা বেগম এবং তার বোন রেশমিকা রওনা হচ্ছিলেন, তার প্রতিটি খরচই আমি বহন করেছিলাম। যাত্রার ভাড়াটাও আমার, তারা যেখানে থাকবে সেই হোটেল খরচটাও আমার ছিল। এমনকি যে ব্যাংক কার্ডটি দিয়ে তারা কেনাকাটা, আহার এবং তথাকথিত জরুরি ব্যয় নির্বাহ করবে সেটিও ছিল আমারই। আমি সাহায্যের জন্য অনুরোধ করলাম তাদেরকে, কিন্তু কেউ এগিয়ে এলো না সেদিন। আমার স্বামী ইয়াসিন নিখুঁত পোশাকে দাঁড়িয়েছিলেন, যেন তিনি কোনো আনন্দ ভোজে যাচ্ছেন। প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকার কোনো দায়িত্বই যেন তার নেই। রেশমিকা তার দামি ব্যাগটি এমন ভাবে আঁকড়ে ধরেছিল যেন সেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর রহিমা বেগম, তিনি শুধু সময় দেখছিলেন আর বিরক্ত হচ্ছিলেন তাদের গাড়ি আসতে বিলম্ব হওয়ার কারণে। তাদের কাছে আমার যন্ত্রণা বাস্তব ছিল না, এটি ছিল কেবলমাত্র বিরক্তিকর এক বিঘ্নতা। হঠাৎ আমি অনুভব করলাম উষ্ণ কিছু আমার পায়ের নিচে ছড়িয়ে পড়েছে। আমি সোফার হাতল শক্ত করে চেপে ধরলাম, আঙুলগুলো শক্ত হয়ে গেল, আমার পানি ভেঙে গেছে। আমি অনেক কষ্ট করে বললাম, একটা অ্যাম্বুলেন্স ডাকো এখনই। কিন্তু আমার স্বামী আমার চোখের দিকেও তাকালেন না, না কোনো উদ্বেগ, না কোনো ভয়, না কোনো দায়িত্ববোধ, শুধু এড়িয়ে গেলেন আমাকে। ওই সময়টা আমি কখনোই ভুলবো না। কিন্তু সবচেয়ে বেশি যেটি আমাকে আঘাত করেছিল তা তাদের চলে যাওয়া নয়, বরং দরজা বন্ধ হওয়ার আগে শোনা শেষ কথাগুলো। আমার শাশুড়ি রহিমা বেগম বললেন, ঘরের দুটো দরজায় তালাবদ্ধ করে দাও ইয়াসিন, ওকে একাই সন্তান প্রসব করতে দাও, আর এমন ব্যবস্থা করো যেন ও আমাদেরকে অনুসরণ করতে না পারে, সেটা নিশ্চিত করে ফেলো। আর আমার স্বামী সেটাই করলেন। সত্যি সত্যি তিনি তাই করলেন। তারা আমাকে তালাবদ্ধ করে রেখে চলে গেলেন একাকী। ব্যথায় কাতর হয়ে আমি পড়েছিলাম ঠান্ডা ঘরের মেঝেতে, যে ঘরকে তারা নিজেদের বলে দাবি করত। আমার ফোনটি ঘরের অন্য প্রান্তে পড়েছিল। আমি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। এক হাত পেটের নিচে, অন্য হাত ঠান্ডা মেঝেতে পিছলে যাচ্ছিল। পাশেই রাখা আমার বিবাহের ছবিটি যেন নীরবে আমাকে উপহাস করছিল। তারপর ফোন করলাম আমার একমাত্র নির্ভরতার স্থান, আমার প্রিয় বান্ধবী সুমাইয়াকে। সহায়তা পৌঁছানোর সময় আমি প্রায় অচেতনই ছিলাম। সেই রাতেই আমার সন্তানের জন্ম হলো। হাসপাতালের শয্যায় বসে আমি যখন আমার নবজাতককে বুকে আগলে রেখেছি, ক্লান্ত, কাঁপতে থাকা, ভাঙা হৃদয়ে সবকিছু বোঝার চেষ্টা করছি, ঠিক সেই সময় তারা আনন্দ ভ্রমণ করছে, ছবি তুলছে, কেনাকাটা করছে, হাসছে, যেন আমার কোনো অস্তিত্বই তাদের কাছে নেই। পরদিন সকালে ব্যাংক থেকে একটা মেসেজ এলো আমার ফোনে। সেখানে লেখা আছে, ভ্রমণস্থলে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। আমি কোনো রাগ করিনি, আমি শুধু অনুভব করেছিলাম আরো গভীর, আরো শীতল একটা উপলব্ধি। কারণ একটি সত্য তারা কখনোই উপলব্ধি